ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। হামলার সময় ইসরায়েলি সেনারা দেশ জুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়। এছাড়া পাল্টা হামলার আশঙ্কায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে তেল আবিব। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গা লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সকালে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। হামলার সময় ইসরায়েলি সেনারা দেশ জুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেয়। আইডিএফ জানিয়েছে যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারে। তবে এই হামলার পর ইরান পাল্টা হামলা চালায়নি, এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলেও তথ্য দিয়েছে আইডিএফ। এই হামলার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেহরানের দূতাবাস থেকে নিজেদের সব কর্মীকে সরিয়ে নেয় যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দেয়। এছাড়া অবিলম্বে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দেয় অন্তত 15টি দেশ। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, এই বিষয়ে আলাপে যেতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। তেহরানে এই যে হামলা, এটিকে আগাম প্রতিরোধমূলক হামলা বলছে ইসরায়েল। আপনার মন্তব্য জানবো এ নিয়ে, এবং এই হামলার পেছনে মূল যে কৌশলগত উদ্দেশ্য সেটি কি বলে মনে হচ্ছে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিষয় হচ্ছে তারা এক এক সময় এক এক ন্যারেটিভ সামনে নিয়ে আসছে এই আক্রমণকে জায়েজ করার জন্যে, এবং ইসরায়েল এবং আমেরিকার জন্য কোনো দেশকে আক্রমণ করার জন্যে তাদের খুব একটা বেশি বেগ পেতে হয় না। তারা নিজেরাই ন্যারেটিভ তৈরি করে নিজেদের মতো মনে করে, এবং কিছু কিছু দেশ তাদেরকে সবসময় অন্ধের মতো সমর্থন দেয়। সুতরাং তাদের একটা বিরাট সুবিধা আছে এদিক দিয়ে। আর হচ্ছে এই যে আক্রমণটা হলো, শুরু হয়েছে আপনার গ্রিনিচ মিন টাইম 6:30টার দিকে, তার মানে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে। এবং এই আক্রমণ যে হবে অনেক আগে থেকে ধারণা করা হচ্ছিল, কারণ আমেরিকার বড় নৌবহর আরব সাগরে অবস্থান করেছে। আর গত বছর অর্থাৎ 2025-এর জুন 13 থেকে 25 তারিখ পর্যন্ত যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়েছিল, তারপর থেকে ধারণা করা হয়েছিল যে পাল্টা যুদ্ধ খুব দ্রুত হবে। সুতরাং এই প্রেক্ষাপটে এই যুদ্ধটা খুব অস্বাভাবিক না। এখন এই যুদ্ধ কতটুকু হবে, কোন মাত্রায় যাবে, সেটা বলা খুব মুশকিল। কারণ ইরান আগে থেকে মানে প্রস্তুতি নিয়েছে, এবং ইরানের আপনার যে সমস্ত সহযোগী রাষ্ট্র, বিশেষ করে চীন এবং রাশিয়া যথেষ্ট সাহায্য করেছে, এবং জুন 2025-এর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য প্লাস নতুন আরো অস্ত্র সরবরাহ করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তো এখন এই অবস্থায় ঠিক বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, ইউএসএ নিজেই বেশ সংকটে আছে এই আক্রমণটা নিয়ে। আজকে যখন এই যে যুদ্ধটা, মানে আমরা এখন পূর্ণ মাত্রায় যুদ্ধ হবে কিনা বলা যাচ্ছে না। ট্রাম্প সাহেব কিছুক্ষণ আগে বেতার ভাষণে বলেছেন যেটা অনেক দূর যেতে হবে, এবং আপনাদের রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকারের, ইরানের যে বর্তমান সরকার আছে সেগুলো পরিবর্তন করে আপনার রাস্তায় নেমে আসুন, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। তো এখন সেটা কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। আরটা ওই ইসরায়েলের ব্যাপারে গুরুত্বপূর্ণ, ইসরায়েলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, এবং সেটা ওরা এখনো নিশ্চিত করে নাই যে কারা করেছে। আর ইরানে সাইবার অ্যাটাকও হয়েছে বিভিন্ন পর্যায়ের। আর ঠিক মনে হচ্ছে যে আক্রমণের একটু আরো সময় লাগবে, আক্রমণের বিস্তৃতি এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটার জন্য। তবে মূল লক্ষ্য হচ্ছে যে রেজিম চেঞ্জ, অর্থাৎ ইরানের বর্তমান সরকার ব্যবস্থা, এবং তার সাথে সাথে যেগুলো চলে আসে সেগুলো হচ্ছে ইরানের আকাঙ্ক্ষা যে পারমাণবিক অস্ত্র না হলেও পারমাণবিক সক্ষমতা অর্জন, এবং
আগে যেটা কোনো সময় ছিল না, এখন নতুন করে শর্ত আরোপ হচ্ছে। এখন ইরানের মিসাইল, মানে ইসরায়েল, আমেরিকা বা অন্য দেশ তাদের মিসাইল থাকতে পারে, কিন্তু ইরানে থাকতে পারবে না। কারণ ইরান কে করায়ত্ত করতে পারে নাই সেই 1979 সাল থেকে। তো এই কারণে অনেক কথাবার্তা হচ্ছে, এখন শুরু হয়েছে। এখন কোন জায়গায় কি থামবে সেটা বলা মুশকিল। এখানে ছোট্ট আমি কথা আপনাকে একটু সবাইকে জানাই রাখি যে 2025-এর জুনে যে যুদ্ধ হয়েছিল ইরান এবং ইসরায়েলের, সেখানে যুদ্ধ থেকে ইসরায়েল যথেষ্ট কোণঠাসা হয়ে গেছিল। তো তখন আমেরিকা আক্রমণ করে তারা ডিক্লেয়ার করলো সিজ ফায়ার। তো এখন আমেরিকা এই পরিস্থিতি থেকে ডিসএনগেজ হওয়ার জন্য এই বিভিন্ন করছে কিনা এবং কিছু সমঝোতা আছে কিনা সেটা বলা যাচ্ছে না। আর একটু সময় লাগবে পুরো পরিস্থিতিটা বোঝার জন্য। জি, অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য জানছিলাম আমরা এ বিষয়ে, এবং যেহেতু একদম ব্রেকিং একটা খবর, কাজে আমরা নিশ্চয়ই এ নিয়ে আলোচনা করব অন্যান্য সময়েও। ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান যুক্ত ছিলেন এতক্ষণ। দেশের খবর, নরসিংদীর পর এবার পাবনায় ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটল। ঈশ্বরদীতে বাড়ির উঠানে দাদির মরদেহ, আর কিছু দূরে সরিষা ক্ষেতে মিলেছে নবম শ্রেণীর শিক্ষার্থী নাতনির মরদেহ। প্রাথমিক আলামত দেখে পুলিশ মনে করছে মধ্যরাতে নাতনিকে ধরে নেয়ার সময় বাধা দিলে দাদিকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা নাতনিকে ধর্ষণের পর হত্যা করে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। মোস্তাফিজুর রহমান এবং হাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেয়েটা দাদির সঙ্গেই থাকতো। পাবনার ঈশ্বরদীতে দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকায়, পড়তো নবম শ্রেণীতে। শনিবার সকালে দাদি সুফিয়া খাতুনের মরদেহ পড়েছিল উঠোনে, আর কিশোরী জামিলা আক্তারের বিবস্ত্র মরদেহ পড়েছিল কিছু দূরের সরিষা ক্ষেতে। এলাকার লোকজন জানান, মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শোনা যায়। ওই সময় তারা বাইরে এসে আর কান্নার শব্দ না পেয়ে আবার ফিরে যান। ভোরে আজানের সময় উঠে বলতেছে আমার মেয়ের কাছে ফোন দেওয়ার কথা, আমার স্বামীকে। তার কাছে এত সকালে ফোন দেওয়া লাগবে? তার কাছে দেওয়া আমার ভালো লাগছে না। দিয়ে আমার বড় মেয়ের কাছে ফোন দিয়েছেন, বড় মেয়ে বলতেছে আম্মু দাদির শরীর ভালো না, আমি সেখানে যাচ্ছি। এই যাওয়ার পরে এই শুনতেছি এরকম। আমি আজ সকালে খবর পাই আমার বিটি মারা গেছে, আসি দেখি আমার বিটি খুন হয়েছে রে। তারপরে দেখি আমার ওই বিটিও নাই রে, দুটি বিটি আমি হারা বেলাইছি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে বাড়ির উঠোনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পাশের সরিষা ক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে মধ্যরাতে নাতনিকে তুলে নিতে বাধা দিলে দাদিকে হত্যা করা হয়, আর নাতনিকে ধর্ষণের পর হত্যা করে সরিষা খেতে ফেলে যায় দুর্বৃত্তরা। মার্ডারের সংবাদের প্রেক্ষিতে আমরা দ্রুত আমরা আসছি। আমরা ঘটনাস্থলটা দেখছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ইয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। সুফিয়া খাতুনের ছেলে ও নিহত জামিলার বাবা জয়নাল খাঁ জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। হাসান আহমেদ, ৭১। দাদি ও নাতনি হত্যার ঘটনার সবশেষ পরিস্থিতি জানবো। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই জোড়া হত্যার ঘটনার কোনো অগ্রগতি আছে কিনা? পুলিশ কি বলছে? সন্দেহভাজন কাউকে কি গ্রেপ্তার করা গেছে? আমি এখন দাঁড়িয়ে আছি আসলে পাবনা সদর হসপিটালে, পাবনা জেনারেল সদর হসপিটালে। আমরা ঘটনাস্থলে থেকে যেটা জানতে পেরেছি, প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে আর কি, এবং প্রশাসন ঘটনাস্থল তদন্ত করছে। কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি, আমরা দেখেছি আর কি, যে কিছুক্ষণ আগে সেই ঘটনাস্থল থেকে যেখানে মেয়েটির লাশ পড়েছিল সেখান থেকে প্রশাসন মেয়েটির লাশ উদ্ধার করে সেই বাড়িতে নিয়ে গেছে যেখানে তার নানিকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে মেয়েটাকে ওখান থেকে তুলে নিয়ে পাশে একটি
আপনার কৃষি ক্ষেতে, যেটা সেখানে তাকে ফেলে রাখা হয় ধর্ষণের পরে আর কি। এখনো আসলে রহস্যজনক বিষয়টি রয়ে গেছে। প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং আমরা সদর হসপিটালে লাশটি ময়নাতদন্তের জন্য বেশ কিছুক্ষণ আগেই নিয়ে আসার কথা, কিন্তু আমরা বেশ কয়েকবার, এখন আমরা দাঁড়িয়ে আছি, এখনো ময়নাতদন্তের জন্য প্রশাসন এখনো আপনার জেনারেল সদর হসপিটালে কিন্তু ময়নাতদন্তের জন্য লাশ এখনো পাঠায়নি। বিষয়টি পরিবার যেটা বলছে আর কি, যে মেয়েটার বাবা তিনি ঢাকাতে ছোট একটি চাকরি করেন এবং মেয়েটা দীর্ঘদিন ধরে তার এই নানির কাছে তার রয়েছেন এবং এখানে পড়াশোনা করেন। নবম শ্রেণীর ছাত্র, স্থানীয় একটি স্কুলে মেয়েটা পড়াশোনা করছেন। আমরা হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে আছি। মর্গ এখন বন্ধ রয়েছে। আমরা মর্গ যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত ময়নাতদন্তের জন্য ঈশ্বরদী এলাকা থেকে কোনো মৃতদেহ তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। আসলে তারা ময়নাতদন্তের জন্য প্রস্তুত রয়েছে এবং ময়নাতদন্তের পরে পুলিশের সঙ্গে আমরা যেটা কথা বলেছি, তারা তদন্ত করছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছে এবং ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা করছে। তবে এই ঘটনার সাথে আসলে প্রকৃতপক্ষে কি ঘটনা লুকিয়ে রয়েছে, ভেতরে কি ঘটনা রয়েছে এবং এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত রয়েছে, এই বিষয়ে এখনো প্রশাসন অকিবহাল নয়। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। আমরা স্থানীয় মানুষের সঙ্গে তার কথা বলেছি। মোস্তাফিজুর, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, এ ব্যাপারে আরো আপডেট আপনি যখন জানবেন আপনার মাধ্যমে আমরাও জানতে পারবো। দর্শক, পাবনা থেকে সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরাকে আদালতে নেওয়া হচ্ছে। শনিবার বেলা 11:30টায় একটি সংবাদ সম্মেলনে নরসিংদীর জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, শনিবারের মধ্যেই আসামিদের আদালতে তোলা হবে। আদালত থেকে তাদের পাঠানো হবে কারাগারে। তিনি আরও বলেন, এরই মধ্যে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রবিবার তাদের রিমান্ড শুনানি হবে। এ নিয়ে এই মামলায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 2 জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। টোটাল 9 জন আসামি নামে যারা ছিল, তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমরা তাদেরকে রিমান্ডের প্রেয়ার দেব। আমাদের তদন্ত এমন একটা বিষয়, আমরা সবকিছু নিয়ে তদন্ত করি, আমরা কোনো কিছুকে ছাড় দিয়ে দেখি না। আমরা সব সাইড দেখে তদন্ত করব এবং যদি উঠে আসে যেই হোক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা আর পুলিশের সংঘর্ষ বেশ নাজুক অবস্থানে নিয়ে যায় অভ্যন্তরীণ নিরাপত্তা। দীর্ঘদিন থেকে সরকারি দলের বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহারের অভিযোগ আছে। জনবান্ধব বাহিনীতে পরিণত করতে পুলিশ কি রাজনীতির প্রভাব মুক্ত হতে পারবে? বিশ্লেষকরা বলছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার ব্যর্থ, তবে ভবিষ্যতে এর প্রয়োজন আছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। সম্প্রতি মাদকের বিরুদ্ধে অভিযানের নামে খোদ রাজধানীতেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানেও পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষ, মারামারি কিংবা পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ আর মারণাস্ত্র ব্যবহার নিয়ে আছে জোর সমালোচনা। এসবের তদন্তও হয়নি। নির্বাচিত সরকার আসার পর রদবদল শুরু হয়েছে পুলিশে। বাহিনীটি পেয়েছে নতুন আইজিপি। ধারণা করা হচ্ছে পুলিশের বিভিন্ন বিভাগ এবং র্যাবেও হবে রদবদল। এতে কতটা পরিবর্তন আসবে পুলিশে? একজন বিশ্লেষক বলছেন, মূলে পরিবর্তন না করলে পোশাক বদল কিংবা রদবদলে কোনো সুবিধা পাওয়া যাবে না। এই পোশাকটা এইভাবে পরিবর্তন করা একেবারে উচিত হয় নাই এবং জাহাঙ্গীর হোসেন চৌধুরী সাহেবের এই কাজটায় উনি নিন্দিত হবেন আজীবন। কারণ এই পোশাকটা পরিবর্তন করে ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ নেয়। বেশ কিছু সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন। শুধুমাত্র পোশাক পরিবর্তন করেই বিদায় নিয়েছে ডক্টর ইউনূস সরকার। অবশ্য একটি অধ্যাদেশও জারি করে তারা। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে স্বাধীন কমিশন গঠন করতে হবে। সেই বাহিনীর সংস্কারের কিন্তু আপাতমস্তক সংস্কারের বিষয়টা, এবং সেটাকে বিবেচনায় নিয়ে কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে স্বাধীন পুলিশ কমিশন গঠন। কিন্তু আনফর্চুনেটলি, আমি রিপিট করবো, আনফর্চুনেটলি যে অধ্যাদেশটি প্রণীত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, এটি কোনো স্বাধীন পুলিশ কমিশন নয়। প্রশিক্ষণ ও পেশাদারিত্ব বাড়ানোর যেমন প্রয়োজন, তেমনি দলীয় রাজনীতির প্রভাব থেকে বের করতে হবে পুলিশকে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক নেতারাও তাদেরকে প্রশ্রয় দেয়,
যেটা দেয়া একেবারেই উচিত না। আবার তারাও অনেকে আগবাড়ে গিয়ে আপনার ওই খাতির করার চেষ্টা করে নিজেদের নানা রকম ফন্দি ফিকিরের জন্য। তো সেখানেও এই রাজনৈতিক লেজুর ভিত্তিটা বন্ধ হওয়া একেবারে দরকার। একটা হচ্ছে যে পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ সুরাহা করা এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে পেশাগত দৃষ্টিকোণ থেকে আইনের উপর নির্ভরশীল হয়ে কোনো ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে যেন এই সুরাহা হয়। এছাড়া বিভিন্ন অপরাধের শাস্তি নিশ্চিত করতে পুলিশের অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছেন তারা। প্রতিটি ক্ষেত্রে শীর্ষ পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। এই বিষয়টা হয়। ছুটির দিনেও রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15 তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। এ সময় কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে কার্যালয়ের অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় করে কাজ করার দিক নির্দেশনা দেন তারেক রহমান। রাষ্ট্র মেরামত, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ প্রশাসনিক কাজে গতি আনতে নিয়মিতই ছুটির দিনে অফিস করছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গত 21শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। জামায়াতে ইসলামের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতারের আয়োজন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তেজগাঁও কার্যালয়ে কর্মচারীদের সাথে মতবিনিময়ের পর বিকেলে তিনি জামায়াতের ইফতারে যোগ দেবেন। এর আগে গত 25 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ইফতারের আমন্ত্রণ পত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রতিষ্ঠার 1 বছর পার করল গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জিতেছে 6টি আসনে আর ভোট পেয়েছে 3.2%। রাজনৈতিক পথ পরিক্রমায় নিজেদের স্বকীয় পরিচয় শক্তিশালী করাই আগামীর লক্ষ্য বলে জানান এনসিপি নেতারা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। গত বছরের 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এনসিপি। শুরুর দিনটা যতটা রঙিন ছিল, 1 বছরের সামগ্রিক যাত্রায় তার কতটা রং হারালো নাকি কাঙ্ক্ষিত পথেই চলছে তার সমীকরণ মেলাচ্ছেন দলটির নেতারা। প্রথমে প্রতীক নিয়ে ইসির সাথে জটিলতা, শাপলা নয় শাপলা কলি নিয়ে সেটা সমাধান করে দলটি। পরে সবাইকে অবাক করে জামাতে ইসলামী সহ 11টি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য। তবে জোটের লাভ ক্ষতির খতিয়ান মেলাতে গিয়ে দলটির নেতারা বলছেন, স্বকীয় রাজনীতি গঠনে কিছুটা ঘাটতি তৈরি হলেও সফলতা কম না। সরকার পরবর্তী নির্বাচন, সংস্কার, বিচার দাবিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গায় অনেকগুলো অর্জন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই অর্জনের কৃতিত্ব রাখে। অপ্রাপ্তিও রয়েছে। আমরা যে ধরনের পরিবর্তন গণ অভ্যুত্থানের পরবর্তীতে আশা করেছিলাম সেটা এখনো আসেনি। নির্বাচনে আমাদের আরো ভালো ফলাফল করার সুযোগ ছিল, সেটা হয়নি। তবে যতটুকু অর্জন হয়েছে আমরা সেটাকে ধারণ করে সেটাকে নিয়ে সামনে আগাতে চাই। আত্মসমালোচনা করতে গিয়ে এনসিপির নেতাদের সরল স্বীকারোক্তি, অভিজ্ঞতায় এখনো অনেক ঘাটতি আছে তাদের। এবং আমরা দেখতে দেখতে 1টি বছর অতিক্রান্ত করেছি। এই 1 বছরের মধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা সবকিছু সমেত আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়েছি। দেখেন, মাত্র 1 বছর একটা সময়, এখন পর্যন্ত আমরা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সাংগঠনিক ভিত্তিটা যেভাবে প্রত্যাশা ছিল এভাবে তৈরি করতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া হতে সময় লাগে। আগামী রাজনীতিতে একদিকে সামলাতে হবে বিএনপিকে, অন্যদিকে বিরোধিতা থাকবে নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার। আগামীতে তারা এই ইকুয়েশন তৈরি করতে যাচ্ছে যে বিএনপি প্লাস আওয়ামী লীগ একসাথে হয়ে
তারা এই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে শেষ করে দেওয়ার বা কোমর ভেঙে দেওয়ার এই পরিকল্পনাটা তারা করছে। আগামীতে স্থানীয় রাজনীতিতে নিজেরা একক শক্তি হিসেবে অবস্থান তৈরি করার প্রত্যাশাও করেন তিনি। 1 বছরের মধ্যে একটা দলের মার্কা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মননে মগজে আছে। 1 বছরের মধ্যে এই দলের যারা নেতৃত্বের জায়গা তাদেরকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেনে। রাশেদ আনিস, 71, ঢাকা। এই দলের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর এদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে দাবি করেছেন সড়ক নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে নারায়ণগঞ্জে নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শনে এসে একথা বলেন তিনি আরও বলেন, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে নদী পথে দূষণ ও চাঁদাবাজির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ রেলের ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। আমরা আশা করছি এই যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। পেশাগত দক্ষতা ও স্বার্থের ঊর্ধ্বে থেকে নতুন গভর্নর কতটা নিরপেক্ষ ও সাহসের সাথে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে কম বেশি সন্দেহ আছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তাদের মতে, বর্তমানে চড়া মূল্যস্ফীতি, আস্থার সংকট ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় তার কাজ হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। ফলে আগের অভিজ্ঞতা না থাকায় এই চ্যালেঞ্জ মোকাবেলাও হবে কঠিন। তারপরও রাজনৈতিক চাপকে পাশ কাটিয়ে স্বাধীনভাবে নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। মেজবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে নজিরবিহীন পাচার, লুটপাট, ঋণ কেলেঙ্কারি ও দুর্নীতিতে একরকম খাদের কিনারে চলে যায় ব্যাংক ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে শুরু হয় নানামুখী সংস্কার উদ্যোগ। 1.5 বছরে পুরোপুরি ঘুরে না দাঁড়ালেও অন্তত রক্তক্ষরণ বন্ধ হয় এই খাতে। তবে কোনো আলোচনা ছাড়াই ডক্টর মনসুরের বিদায় হাজারো প্রশ্নের জন্ম দেয় নানা মহলে। দেশের ইতিহাসে সেই পদে প্রথমবার নিয়োগ দেওয়া হয় একজন ব্যবসায়ীকে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নীতিগত ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে থেকে নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এই অর্থনীতিবিদ। বেশিরভাগ দেশে ব্যবসায়ীদেরকে অর্থমন্ত্রীও বানানো হয় না, কারণ তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে। রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে গিয়ে, উন্নত করতে গিয়ে, মানে বৃহত্তর স্বার্থকে
জলাঞ্জলি না দেয়, সেটা আমাদের কাতর প্রার্থনা থাকবে। দীর্ঘদিন ধরে চড়া মূল্যস্ফীতি ভোগাচ্ছে অর্থনীতিকে। খেলাপি ঋণ এখন বাংলাদেশ বিশ্বে সবার উপরে। ডলার সংকট কিছুটা কাটলেও এখন আস্থা ফেরেনি সাধারণ গ্রাহকদের। সব মিলিয়ে কঠিন এক পরীক্ষার মুখোমুখি নতুন গভর্নর। তাই সংশ্লিষ্টদের মতে সহজ হবে না এই পরীক্ষার উত্তরণ। নতুন গভর্নরের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই কয়েকটা যে পেন্ডিং লিগ্যাল রিফর্ম আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন, মানি লোন কোর্টের রিফর্ম, এগুলোকে সম্পন্ন করা। দাতা গোষ্ঠীর সাথে সুসম্পর্ক, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা এমন পর্যায়ে আসিনি যেখানে আমরা ভারত কিংবা অন্যান্য দেশের মতো বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবো। কিভাবে উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ম্যানেজ করবেন, কিভাবে সামগ্রিকভাবে সরকারের আর্থিক উন্নয়নের মাধ্যমে ডেফিসিট বাজেট ফাইন্যান্সিং করবেন। লম্বা সময় ধরে 10% নীতি সুধার বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ের খরচ। এছাড়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও স্মরণকালের মধ্যে সবচেয়ে নিচে। এমন অবস্থায় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কি উদ্যোগ নেন মুস্তাকুর রহমান? তার জন্য অপেক্ষায় বহু উদ্যোক্তা। তাদের মতে সব চাপ আর প্রতিবন্ধকতা মোকাবেলা করে হতে হবে কৌশলী। পাশাপাশি উপযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন হতে হবে কঠোর। গার্মেন্টস রিলেটেড বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে আছে, সেই আইসিইউ থেকে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ওনার পক্ষে নেওয়া সম্ভব। তবে ডিপেন্ড করছে যে ওনার যে টিম বাংলাদেশ ব্যাংকের আদার্স যারা আছেন তারা ওনাকে সহযোগিতা যদি করে, এটা সম্ভব। এই খাতে নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা ও সার্বিক শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। হার্ট অ্যাটাকের সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ব্লক খুলে দেয়া। অ্যাটাকের 12 ঘন্টার মধ্যে রক্তনালীর ব্লক খুলে দিতে পারলে হার্টের মাসলগুলোর অনেকটাই রক্ষা পায়। এই পদ্ধতিকে বলা হয় প্রাইমারি পিসিআই। রাজধানীর বেসরকারি একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে 24 ঘন্টা এই পদ্ধতিতে চিকিৎসা চলছে। তারা বলছেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, হৃদরোগের আধুনিক সেবা দেয়াই তাদের লক্ষ্য। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুর 2:30 তীব্র বুকে ব্যথা নিয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আসেন 33 বছর বয়সী এক যুবক। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। ঢোকানো হয় ক্যাথ ল্যাব বা অপারেশন থিয়েটারে। এনজিওগ্রামে 3টি ব্লক ধরা পড়লে 2টি রিং পরানো হয়। এনজিওগ্রাম করে তার আমরা একটা 100% ব্লক পাই, একটা 90% ব্লক পাই। আলহামদুলিল্লাহ রোগী এখন স্টেবল আছেন। রোগীকে যে পদ্ধতিতে রিং পরানো হয়েছে তাকে বলা হয় প্রাইমারি পিসিআই। হার্ট অ্যাটাকে 2 ঘন্টার মধ্যে এই চিকিৎসাকে গোল্ডেন পিরিয়ড হিসেবে ধরা হয়। অ্যাটাকের 12 ঘন্টা পর্যন্ত প্রাইমারি পিসিআই এর মাধ্যমে রিং পরানো হয়। ফিনল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে 95% রোগীর এভাবে চিকিৎসা চলে। তো প্রাইমারি পিসিআই সুফল হলো এটাই যে টাইমলি আসতে হবে হাসপাতালে। সেটা আপনি যদি 2 ঘন্টার মধ্যে আসেন সবচেয়ে ভালো, সর্বোচ্চ 12 ঘন্টা। আমরা এটাকে বেসিক্যালি ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে রোগীর মাসেলটা ড্যামেজ হতো, ফেলিওর ডেভেলপ করতে এবং রোগীটা অনেক কমপ্লিকেশন রাইজ করতো। প্রাইমারি পিসিআইতে সাধারণত দেখা যায় এদের হার্টটা অ্যাজ ইট ইজ নর্মাল থাকে, যে রোগীর মাসেলগুলো ড্যামেজ হয় না এবং তার সাধারণত ফেলিওর বা অন্যান্য অ্যারিথমিয়া খুবই কম থাকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, বাংলাদেশে প্রতিদিন 562 জন হৃদরোগে মারা যান। বছরে মারা যাচ্ছেন 2,05,000 মানুষ। বাংলাদেশে হার্ট অ্যাটাকের অর্ধেক রোগী মারা যান হাসপাতালে পৌঁছানোর আগেই। বেসরকারির মধ্যে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আমরা যে কোনো রোগীর, কার্ডিয়াক রোগীর বিশেষ করে এনজিওগ্রাম করতে পারি এবং আমাদের 24 ঘন্টা আমাদের কনসালটেন্ট অ্যাভেলেবল থাকেন। হৃদরোগের আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে গত বছর 11 সেপ্টেম্বর থেকে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালটিতে 2টি ক্যাথ ল্যাব চালু করা হয়। 60 জন চিকিৎসক নিয়ে এই 5 মাসে 2000-এর বেশি রোগীর এনজিওগ্রাম করা হয়েছে এখানে। 126 জন রোগীকে প্রাইমারি পিসিআই এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে যে ক্যাথ ল্যাব করার দরকার, সেটা বাংলাদেশে আমি মনে করি এখানেই ফার্স্ট টাইম করা হয়েছে। 55 বেডের একটা আইসিইউ আছে, আইসিইউ ব্যাকআপ আমরা পাই। আর আমাদের ইমার্জেন্সি যে কোনো কার্ডিয়াক সার্জারি ব্যাকআপ দেওয়ার মতো পজিশন আমাদের আছে। 24 ঘন্টা খরচ, 24 ঘন্টা তার থাকা, খাওয়া, হসপিটালের সকল সার্ভিস এবং সবগুলো পরীক্ষা নিরীক্ষা এটার মধ্যে আমরা এই 25,000-এর মধ্যে আমরা দিয়ে দিই। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি কার্ডিয়াক হাসপাতালে 24 ঘন্টা প্রাইমারি পিসিআই সেবা চালু করা সম্ভব হলে হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি কমবে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।
জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল মাসে সরকারি আদেশে মেঘনায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। জেলেরা জানান, বিকল্প কর্মসংস্থান না থাকায় এই সময়টা বসেই থাকতে হয় তাদের। এবছর এখনো সরকারি প্রণোদনা পাননি তারা। জানবো এ বিষয়ে আরো খবর, আমাদের সহকর্মী আতোয়ার মনির যুক্ত হচ্ছেন। মনির, মাছ ধরার নিষেধাজ্ঞা তো শুরু হচ্ছে, তো জেলেরা সহায়তা না পাওয়ার যে অভিযোগ করেছেন, কখন থেকে তাদের কাছে প্রণোদনা পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? অদিতি, অর্থাৎ আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে অনেক জেলে যারা আছে নদী থেকে তারা কুলে আসতে শুরু করেছেন। আর জেলেরা এই শেষ সময়টুকু আবার কেউ কেউ নদীতে মাছ ধরে তাদের শেষ জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি এই বিষয়টি কয়েকজন জেলের সাথে কথা হয়, জেলেরা বলছেন যে বিগত সময় নিষেধাজ্ঞার যে আগ মুহূর্তে তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয়, এই বছর তেমনটি তারা পাননি, যার কারণে একদিকে রমজান আরেকদিকে খাদ্য সহায়তা না পেয়ে তারা দুঃখ এবং কষ্টের কথা বলেছেন। তারা বলছেন তাদের সন্তান এবং পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে তাদের দিনাপাত করতে হবে। এই দিনাপাত করতে গিয়ে তাদের অনেকটা ভোগান্তি পোহাতে হবে। তো আমি বিষয়টি নিয়ে কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে। তিনি বলেছেন যে এবার তাদের জন্য খাদ্য সহায়তা 29,060 মেট্রিক টন খাদ্য সহায়তা তাদের জন্য এসেছে এবং তিনি ডিউ দিয়েছেন। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে সেই ডিউ পৌঁছবে, তারপরে ইউনিয়ন পর্যায়ে পৌঁছবে, এরপরে খাদ্য সহায়তা দেওয়া হবে। অর্থাৎ নিষেধাজ্ঞার 1 সপ্তাহ বা 15 দিন পরে সেই খাদ্য সহায়তা তাদের হাতে পৌঁছবে এবং এই জন্য তারা অনেকটা দুঃখ দুর্দশার কথা বলেছেন। তবে বারবারই এসব কথা বলা হলেও মৎস্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি ওনারা গুরুত্ব দিলে আরো ভালো হতো বলে জেলেরা দাবি করেছেন। অদিতি, ধন্যবাদ সেখানকার খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে জেলেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার মনির।